বিএনপি সহ ৩০টি দলের সাথে আবারও বৈঠক, ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জুলাই সনদ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিন, যুক্তরাষ্ট্রেরও জড়িয়ে যাওয়ার শঙ্কা, সংঘাত বন্ধের আহ্বান রাশিয়া, ফ্রান্স, তুরস্কের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সাথে কমিশনের বৈঠকটি শুরু হয়। সভাপতিত্ব করছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আগের অসমাপ্ত আলোচনাও শেষ হবে। কমিশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক এই বৈঠক চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। এর আগে গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, আজ নগর ভবনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জানেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আজও চলমান। অর্থাৎ নগর ভবনে দেখতে পাচ্ছেন এখানে আসলে সকল শ্রেণীবাসী, অর্থাৎ বিএনপি নেতাকর্মী সহ যে ঢাকাবাসীর যে ব্যানারে, সেখানে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসলে জড়ো হয়েছে এবং তারা দাবি জানাচ্ছে যে ইশরাক হোসেনকে যত দ্রুত আসলে মেয়র পদে বসানোর যে দাবি, সেই দাবি কিন্তু আসলে তারা জানাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এটা কিন্তু আসলে কোর্টের রায়ের মাধ্যমে পরবর্তীতে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। অর্থাৎ তারপরেও কেন তাকে আসলে মেয়র ঘোষণা করা হচ্ছে না, এই দাবি কিন্তু আসলে এই নগরবাসী জানাচ্ছে। তারা বলছে যে এটা আসলে যে অন্তর্বর্তী সরকার তাদের নিজের একদম ইচ্ছাটাকে আসলে ক্ষমতার অপব্যবহার করছে। এই ক্ষমতার অপব্যবহার করে মূলত তারা কিন্তু আসলে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছেন, এই দাবি কিন্তু আসলে তারা বারবার জানাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু অবরুদ্ধ আছে নগর ভবনের সকল কার্যক্রম, ফলে মানুষের এক ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে এরই মধ্যে। তবে যে জরুরি সেবা, জন্ম নিবন্ধন সহ মৃত্যু যে নিবন্ধন, এই জিনিসগুলো এই চলমান জরুরি সেবা এটা কিন্তু আসলে চলমান আছে। পাশাপাশি তারা বলছে যে জরুরি কাজ ছাড়া নগর ভবনে যত কাজ আছে সবগুলো কাজই আসলে আপাতত বন্ধ রাখা হয়েছে। তো এই একটা বিষয় ছিল। এর পাশাপাশি আপনি জানেন যে 2020 সালের 1 ফেব্রুয়ারি কিন্তু আসলে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে সেই সময় মামলা করে বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে গত 27 মার্চ কিন্তু আসলে আদালত রায় ঘোষণা করে এবং এরপরে কিন্তু আসলে নির্বাচন কমিশন গ্যাজেটও প্রকাশ করে, কিন্তু তারপরেও আসলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করছে না। যার ফলে তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের এই জনতার মেয়রকে যতক্ষণ না পর্যন্ত মেয়র পদে বসতে না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা আর আন্দোলন চলমান রাখবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। ইরান ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলি হামলার পর প্রতিশোধ নিতে সোমবার রাত থেকে হামলা শুরু করে তেহরান। নবম ধাপের এই হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন ছোড়া হয়। হামলার ভয়ে প্রাণে বাঁচতে আগেই আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান সাধারণ ইসরায়েলিরা। এর মধ্যেই রাজধানী তেহরান থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া পারমাণবিক চুক্তিতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। তেহরানের কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলে মন্তব্য তার। কানাডায় চলতি G7 সম্মেলনের সফর সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশে ফিরেই হোয়াইট হাউসের নিরাপত্তা দলের সাথে বৈঠক ডাকেন ট্রাম্প। এতে বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েল ইরানের সাথে চলতি সংঘাতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি টানতে চান তিনি। অন্যদিকে অস্ত্রবিরতির মাধ্যমে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, রাশিয়া এবং তুরস্ক। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকটে পড়তে পারে দেশের জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জ্বালানির বাজার এলোমেলো হলে দাম যেমন বাড়বে, অন্যদিকে সরবরাহ পড়বে হুমকির মুখে।
আমদানি নির্ভর জ্বালানি খাতে স্বস্তি নিশ্চিতে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে টালমাটাল হতে পারে বিশ্ব জ্বালানির বাজার। জ্বালানি তেলের উৎপাদন যেমন কমবে, তেমনি এর বিপণনও পড়বে হুমকির মুখে। এতে দীর্ঘমেয়াদে বাড়বে জ্বালানি পণ্যের দাম। সরকারের প্রায়োরিটি জ্বালানি খাত বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা থাকলে চ্যালেঞ্জ দেখা দেবে তেল ও এলএনজি আমদানিতে। ফলে অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের দাম সহসাই বাড়তে পারে। এখন এটার এফেক্টও বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গাতেই পড়বে। সুতরাং আমরা ধারণা করতে পারি যে বর্তমানের যে বহুদিনের যে একটা স্থিরতা ছিল তেল বাজারে, সেটা এখন থাকবে না। এটার একটা ঊর্ধ্বমুখী উল্লম্ফন বলতে পারেন বা ঊর্ধ্বমুখী হবে এটা, যেটা নাকি বাংলাদেশের ইকোনমির জন্য মানে একটু ক্ষতিকর। একদিকে আন্তর্জাতিক বাজারে এই জ্বালানির দাম বৃদ্ধি, অন্যদিকে হলো যে এই পুরো সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি। এই দুটোর কারণে আমি মনে করি বাংলাদেশ সামনের দিনগুলোতে জ্বালানি সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে জ্বালানি পণ্যের দাম বেড়ে যাবে। বিশেষ করে যে এলএনজি এবং পেট্রোলিয়াম, এই দুটাই কিন্তু মানে বিশেষ করে যে পেট্রোল এবং যে ডিজেল, এই দুটার কিন্তু দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বাড়লে দেশে অসাধু চক্র মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। এটি নিত্যপণ্য উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা ফ্যাক্টর আছে যে সুবিধাবাদী, যেমন যে যা কিছু ধরেন অস্থিরতা অয়েল মার্কেট বা জ্বালানি ক্ষেত্রে, সেইটার ছুতায় দামটা বাড়িয়ে দেওয়া হয়। এটা লোকাল কারসাজি আর কি। বাট তাছাড়াও এমনিও বিশ্ববাজারে দাম বাড়ছে, সুতরাং দামটা তো বাড়বে এবং এই দাম বাড়ার জন্য যে লোকালি আমাদের তো অবশ্যই একটা এফেক্ট হবে। সব মিলিয়ে পরিস্থিতি আসলে জটিল। একদিকে আসলে এর যে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা, একই সঙ্গে সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া, তারপরে এখানে বিমার বিষয় আছে, তো জাহাজ ঘুরপথ দিয়ে আসবে, তখন বিলম্ব হতে পারে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখন একটা অস্বস্তির মধ্যে আছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোই একই অবস্থার মধ্যে আছে। তো সুতরাং এই জায়গাতে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, এখানে যে একটা দাম বৃদ্ধিজনিত যে একটা ব্যয় বৃদ্ধি, সেগুলো সম্ভাবনা আছে। এটার কারণে দেখা যাবে কি যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর একটা বড় চাপে পড়তে পারে, উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং একই সঙ্গে বিশ্ববাজারে যে প্রতিযোগিতা, সেই জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে তেল গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইরান ইসরায়েল সংঘাতটা যদি অন্য রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। একটায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে সঙ্গে থাকায় ধন্যবাদ।